আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমাদের খতিয়ান সংক্রান্ত সর্বশেষ ক্লাস। এরপরে আমাদের দ্বিতীয় ধাপ শুরু হবে, জ্যামিতি সম্পর্কে, জমির মাপজোপ সম্পর্কে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম আনাগন্ডা পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ কিভাবে বের করা হয় সেটা। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে কিভাবে অংশ বের করা হয় সেটা এবং এলমে ফারায় সংক্রান্ত আলোচনা। তো শুরুতে আমরা হাজার পদ্ধতির একটা নমুনা দেখি, আমাদের গ্রুপে শেয়ার করা আছে। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে যে একটা খতিয়ান দেওয়া আছে, এটা হলো হাজার পদ্ধতিতে খতিয়ান, অর্থাৎ বিএস খতিয়ান, বিএস বা বিআরএস খতিয়ান, লেটেস্ট যেটা। এছাড়াও বর্তমানে যে সমস্ত খারিজ হয়ে আসে আরএস এর উপরে হোক, যে সমস্ত নতুন নামজারি হয়ে আসে বা খারিজ হয়ে আসে, সেখানেও এই হাজার পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে আমাদের সামনে যে খতিয়ানটা আছে, এখানে দেখেন কলাম গুলো দেখেন। প্রথম কলাম যে মালিকের নাম, ইজারাদারের নাম। দ্বিতীয় কলাম অংশ কলাম, অর্থাৎ এখানে অংশ লেখা থাকে। যদি কারো অংশ যদি 16 আনা হয়, পূর্ণ হয়, তাহলে 1 লেখা থাকবে, 1.000। আর কম হইলে এটা ভগ্নাংশ হিসেবে লেখা হবে। এরপরে 3 নম্বর রাজস্ব কলাম। 4 নম্বর দাগ নং, জমির যে দাগ নম্বর। 5 নম্বর জমির রকম, শ্রেণী। যেমন এখানে আছে বাড়ি, ভিটা, নালা। দাগের মোট পরিমাণ, জমিতে কতটুকু জমি আছে দাগে। দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, অর্থাৎ একটা দাগে জমি বেশি থাকতে পারে, পরবর্তীতে দাগ ভাগ হয়ে গেলে, অর্থাৎ দাগ মানে অংশীদার বেড়ে গেলে ওইখানে খতিয়ান ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো প্রত্যেক খতিয়ানের মালিক কতটুকু সেটা উল্লেখ করা হয় এখানে। এটা হলো দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, হলো অংশ অনুযায়ী জমির পরিমাণ। এখন এই ব্যক্তি যার ব্যাপারে, যার জন্য খতিয়ান তৈরি করা হয়েছে, সে তার অংশ অনুযায়ী কতটুকু পাইলো সেটা এখানে উল্লেখ করা আছে। প্রথম ঘরে আছে একর, দ্বিতীয় ঘরে আছে অযুতাংশ। অযুতাংশের ঘরে এখানে 4টা সংখ্যা আছে। এখন যে অংশগুলো আছে, হ্যাঁ, 2 নম্বর কলামে অংশগুলো আমরা একটু বুঝি। হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করেন। এই যে এক, হ্যাঁ, 0.000। তো মূলত এই এক, এটাই আর কি। শূন্য শূন্য তো আর কোনো দাম নাই দশমিকের পরে। তো এটা হলো 16 আনা সমমান। এটা কি 16 আনা সমমান। তাহলে যদি আমি বলি 8 আনা সমমান কি হয়, তাহলে অর্ধেক, একের অর্ধেক না। ধরুন এখানে দশমিক উঠে ফেলে লেখা আছে 1000। তো এই হিসাবে কি হবে, 500। যদি বলি 4 আনা সমমান কি হয়, 250। 2 আনা সমমান কত হবে, 125। তো এগুলা যেগুলো আমরা কমন, হ্যাঁ, সহজ, যেগুলো আমরা আলোচনা করলাম। 16 আনা সমমান তো এক। 8 আনা সমমান 500, একের 1000-এর অর্ধেক 500, 500। 4 আনা সমমান 250 বা 250। 2 আনা সমমান 125। এখন যদি আমি আপনাদেরকে বলি 12 আনা সমমান কত, বলেন তো কত, কমেন্ট করেন তো।
জি মাশাআল্লাহ, আপনারা তো পারেন মাশাআল্লাহ। অর্থাৎ এই যে এটা যদি আটা না হয়, এটা চাইরা না, তা কত হইলো? 500 আর 200, 750 না, 0.750 হলো 12 আনা, 12 আনা সমমান। এখন 10 আনা সমমান কত, সেটা আমরা কিভাবে বের করবো? আগে দেখি আমরা, 1/16। তাহলে এটা কত? 1 আনা, হ্যাঁ। 16 ভাগের 1 ভাগ। 1 আনা বের করার পরে আমি যা মনে চাই বের করতে পারি। যদি বলি যে 8 আনা, তাহলে গুণ 8, 0.5, 5-এর পরে শূন্য আছে, 0, 0, 0। আবার 1/16 গুণ 12, 0.75 বা 750। এভাবে আগে 1 আনা বের করে বাকি গুণ করলে হয়ে যায়, হ্যাঁ। অথবা 1 বা ডাইরেক্টও করা যায়, হ্যাঁ। 8, 1/16, এরপরে যে যত আনা লাগে তত আনা গুণ করবেন, ভাগ 16 গুণ 10, 0.625, 10 আনা। এখন যদি আমি বলি 13 আনা কত হয়, আপনি বের করেন তো কত হয়, কমেন্ট করেন। তাহলে ওই নিয়ম এটাই, হ্যাঁ। কি করতে হবে? 1/16 গুণ 13.8125। তাহলে আমরা এই হিসাবের দ্বারা অংশগুলো চিনলাম, হ্যাঁ। কিভাবে অংশগুলো নির্ণয় করা হয়, জাহাজের পদ্ধতির যে অংশগুলো নির্ণয় করা হয় সেটা কিভাবে নির্ণয় করা হয়, এভাবে যার যার অংশ কি করা হয়, নির্ণয় করা হয়। এই হিসাবে দেখেন এখানে, এখানে কয়েকজনের নাম আছে। আব্দুল সালাম, তার অংশ 0.625। তো ওইভাবে নির্ণয় করা হয়েছে, ঠিক আছে। 500 মানে 8 আনা, আর 125 আরো 2 আনা, 10 আনা এখানে। এরপরে আব্দুল শুকুর, তার অংশ হলো 0.250 মানে 4 আনা। আব্দুর রহমান, পিতা আব্দুর রহমান না, আব্দুর রহিম, পিতা আব্দুর রহমান। আব্দুর রহিমের অংশ 0.125 মানে 2 আনা। তাহলে এই মোট 16 আনা, হ্যাঁ। অর্থাৎ 0.625 10 আনা, আর নিচে 125, এটা হলো 2 আনা, 12 আনা। আর 0.250 4 আনা, এই 16 আনা। সমমান মোট কত? এই যে নিচে দেওয়া আছে, 1.000। এই 16 আনা 1.000। এরপরে তো আছে দাগ নম্বর, 1014, 1024, 1034। 1014-তে আছে বাড়ি, 1024-এ আছে ভিটি, 1034-এ নালা। নালা বা নাল জমি বলে, বা নালা, বা খাল বিল, খাল আছে, নালা। এরপরে জমির পরিমাণ কত এখানে? আচ্ছা, 7 নম্বরের কলমে আছে দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ 0.250। অর্থাৎ এই খতিয়ানে 4 ভাগের 1 ভাগ আছে আর কি, বাকি এই দাগে আরো বেশি জমি আছে। আরো 3 ভাগ জমি আছে, সেটা এই খতিয়ানে ওঠে নাই, এই জন্য 0.250। 0.666, 0.666। অর্থাৎ কি, এখানে এই খতিয়ানে ওই দাগের জমির 3 ভাগের 2 ভাগ আছে। 100 যদি আপনি ভাগ করেন, বা 100 ভাগ করেন, তো 0.666 মানে কি, 33 গুণ 2, 0.666 মানে 3 ভাগের 2 ভাগ।
0.500। এই খতিয়ানে মোট দাগের যে জমি আছে এটার কি আছে, অর্ধেক আছে। এরপর এবার জমির পরিমাণ দেখেন, প্রথমটায় আছে 1 একর 0.500 অযুতাংশ, এরপরে 500 অযুতাংশ, 0.9 অযুতাংশ। এখন এখানে তো দেওয়া অযুতাংশ, কিন্তু আমরা তো হিসাব করি শতাংশ হিসেবে, ঠিক না? এই অযুতাংশকে শতাংশ বানাইতে হয় কিভাবে, এটা আমাদের জানতে হবে। আমরা সূত্র পড়েছিলাম স্বীকৃত পরিমাপে 100 অযুতাংশে 1 শতাংশ, মনে আছে? 100 অযুতাংশে যদি 1 শতাংশ হয়, তাহলে 100 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। অযুতাংশকে 100 দিয়ে ভাগ করলে কি হয়, শতাংশ বের হয়ে যায়। তাহলে এখানে দেখেন 1 একর 0.500 অযুতাংশ, তাহলে পিছনের শূন্য, এটা তো দাম নাই, সামনে কি 500 অযুতাংশ। এখন 500 অযুতাংশকে যদি আমি কি করি, 500/100, যেহেতু 100 অযুতাংশে 1 শতাংশ, 100 দিয়ে ভাগ করলে শতাংশ বের হয়ে যায়। তো সমান সমান কত হলো, 5 শতাংশ হয়ে গেল। তাহলে এই প্রথম দাগে জমি আছে কত, 5 শতাংশ, পিছনে আছে আরো 1 একর, মানে 100 শতাংশ। তাহলে মোট এই দাগে 105 শতাংশ। দ্বিতীয় দাগে আছে কত, 5,000 অযুতাংশ। 5,000 অযুতাংশে কত শতাংশ হয়, কমেন্ট করেন। পাঁচ হাজার অযুতাংশে 5,000কে আপনি কি করবেন, 100 দিয়ে ভাগ দিবেন, হ্যাঁ? 5,000/100 কত, 50 শতাংশ, কত, 50 শতাংশ। তাহলে পাইলাম আমরা দ্বিতীয়টায় 50 শতাংশ। তৃতীয়টার মধ্যে আছে কত, 0.090, মানে 90 অযুতাংশ। বাকি আগের শূন্য তো দাম নাই। 90 অযুতাংশে কত শতাংশ, 1 শতাংশের কম, মানে 90 পয়েন্ট। 90/100 কত হইলো, 0.9 না, 90 পয়েন্ট। 100 মানে 1 শতাংশের 100 ভাগের 90 ভাগ। তাহলে অযুতাংশ থাকলে আমরা কি করব, শতাংশ বানাইতে হলে 100 দিয়ে ভাগ করব। এটা তো বললাম নিয়মের কথা। এখন আরেকটা বলি সহজ কথা, সেটা বোঝার জন্য। সেটা হইলো কি, 5টা সংখ্যা, 4টা সংখ্যা থাকে অযুতাংশের ঘরে। যে কোনো 4টা থাকতে পারে, এখানে যেটা আছে সেটা বলতেছি আর কি, বা অন্য জায়গায় অন্য 4টা থাকবে। আছে কত, 0.500, 4টা সংখ্যা না। এরপরে আছে 5000, এরপর আছে 0090। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কয় শতাংশ। সেটা কিভাবে, সেটা হলো 4টা সংখ্যার প্রথম 2টা সংখ্যা নিবেন, তাহলে এটাই শতাংশ। প্রথম 2টা সংখ্যা কত এখানে, 0.5, মানে কি পিছনে শূন্য তো দাম নেই, 5 শতাংশ। দ্বিতীয় আপনি 2টা সংখ্যা নেন, 50, মানে কি 50 শতাংশ। তৃতীয়টার মধ্যে 2টা সংখ্যা নেন, মানে কি 00, মানে 1 শতাংশ না। পরে যেটা আছে তাহলে 1 শতাংশের কম, 90 পয়েন্ট। সহজ না টেকনিকটা? তো এইভাবে আপনি দেখলেই বলতে পারবেন সহজে, হিসাব কিতাব ছাড়াই, কত শতাংশ আছে অযুতাংশের ঘরে। 4টা সংখ্যা থাকবে, 2টা সংখ্যা ধরবেন, ওইটাই শতাংশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম, এবার আমরা মূল অঙ্কে যাই। তো এখান থেকে আমরা 50 শতাংশ হিসাবটা করি, হ্যাঁ? একটা করেই শিখার জন্য, বাকিগুলো এমনি নিজেরা পারবো। তাহলে জমি আছে এখানে কত, 50 শতাংশ। এবার এখানে সূত্র কি, অংশ গুণ জমির পরিমাণ, আর কিচ্ছু নেই।
আনাগোনা পদ্ধতিতে কি ছিল? অংশগুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। এখানে আর 16 আনা না, এখানে কি অংশগুণ জমির পরিমাণ, অংশগুণ জমির পরিমাণ, ব্যাস। তাহলে দেখেন 50% জমির, তো এখানে যাদের নাম আছে তিনজনই কিন্তু মালিক, হ্যাঁ। তাহলে আব্দুস সালাম তার অংশ কত? 0.625। তাহলে অংশ 0.625, 0.625। জমির পরিমাণ, জমি কত? 50% নাকি? এই বাস, সমান সমান। দশমিক 625 গুণ 50, তাহলে কত হইলো? 31.25। মানে আব্দুল সালামের 0.625-এ অর্থাৎ 10 আনায় কত পাইতেছে? 31%, 31%, ঠিক আছে। এরপরে আছে কি? আব্দুস শাকুর, আব্দুস শুকুরের অংশ কি? 0.250। তাহলে অংশ গুণ জমি 0.250, তাহলে অংশ কি? 0.250 গুণ জমি, জমি কত? 50%, 50%, কত হইলো? 12% সে পাইলো। 12.5, 12.5 মানে 12.5% পাইলো। 3 নম্বরে আছে কি? আব্দুর রহিম তার অংশ 0.125। তো অংশ গুণ জমির পরিমাণ 0.125, অংশ গুণ জমির পরিমাণ, জমি 50%, হইলো কত? 6.25, 6% পাইলো। তাহলে তিনজনের অংশ অনুযায়ী আমরা জমি হিসেব করে ফেললাম কে কত শতাংশ পাইবো এই খতিয়ানের মধ্যে। এবার আমরা যোগ করি। প্রথম জন পাইছে 31.25%, দ্বিতীয় জন পাইছে 12.50%, তৃতীয় জন পাইছে 6.25%। কত হইলো? এই যে মোট 50% জমি আমরা হিসেব করে দেখলাম কে কত পাইলো। তাহলে এভাবে আপনি প্রত্যেকটা দাগে, হ্যাঁ, অন্যান্য দাগে যে জমিগুলো আছে 105% আছে, এটা করতে পারেন, বা অন্য যে কোনো খতিয়ান থেকে আপনি অংশ বের করতে পারবেন। তাহলে যে আজকে আমরা খতিয়ানের বিষয়ে সর্বশেষ আলোচনা করলাম, খতিয়ানের পুরো বিষয় আমাদের যেখানে চলে আসলো। এই বিষয়গুলো, এই ক্লাসগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে খতিয়ান সম্পর্কে যে কোনো সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। কারো পিছনে দৌড়াইতে হবে না, কারো কাছে ধর্ণা দিতে হবে না। এবার আসেন আমরা এলমে ফারায়েজ সম্পর্কে কিছু আলোচনা করি, যেহেতু আজকের আলোচ্য বিষয় এলমে ফারায়েজ। প্রথমে আমি বলেছিলাম প্রথম ক্লাসে এলমে ফারায়েজের গুরুত্ব, এই হাদিসটা এখানে আছে, তা আল্লামুল ফারায়েজ ও আল্লিমুহান নাস ফাইন্না নিসফুল ইলমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলমে ফারায়েজ শিক্ষা করো, লোকদেরকে শিক্ষা দাও, কেননা তা এলেমের অর্ধেক। এবং এই এলেমটা হুয়া ইউনসা ও হুয়া আউয়ালু শাইইন ইউনজাউ মিন উম্মতি, প্রথম বিষয় যেটা উম্মত থেকে বিস্তৃত করে দেওয়া হবে, বলে দেওয়া হবে। এই জন্য এলমে ফারায়েজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এলমে ফারায়েজ এ ব্যাপারে প্রথমে আলোচনা করছে যে মৃত ব্যক্তির যে সম্পদ, এটা তো মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত, মানুষ মারা গেলে এলমে ফারায়েজ জারি হয়, এটা মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত না? তো মানুষ যখন মৃত্যুবরণ করে তার যে সম্পদ থাকে, এটা 4টা হকের সাথে সম্পৃক্ত। কয়টা? 4টা হক। 1 নম্বর হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা, তার সম্পদ থেকে কি করা? দাফন কাফনের ব্যবস্থা করা। দাফন কাফন করতে অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না, মধ্যম পন্থায় দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হলো দাফন কাফনের পরে যে সম্পদ থাকবে, এখান থেকে তার ঋণ পরিশোধ করা, মৃত ব্যক্তি যদি ঋণ করে যায় ঋণ পরিশোধ করা। 3 নম্বর হলো দাফন কাফনের পরে, ঋণ পরিশোধ করার পরে তার যে সম্পদ থাকবে, সেখান থেকে 1/3 মানে 3/1 সম্পদ দ্বারা ওসিয়ত পুরা করা, যদি তার কোনো বৈধ ওসিয়ত থাকে, শরীয়ত সম্মত ওসিয়ত থাকে, সেটা কি করা? পুরা করা।
তাহলে এই তিনটা ধাপ অতিক্রম করার পরে দাফন কাফন, ঋণ পরিশোধ, ওসিয়ত পুরা করার পরে এখন অবশিষ্ট যে সম্পদ আছে ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে। ওয়ারিসদের মাঝে কি করা হবে? বন্টন করা হবে। আর এই ওয়ারিসগণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো আসাবুল ফারায়েজ, আর এক নম্বর হলো আল আসাবাত। দুইটা, আসাবুল ফারায়েজ আর কি আল আসাবাত। আসাবুল ফারায়েজ, আল আসাবাত, এই দুই প্রকার মিরাজ পাবে যারা, তারা কয় প্রকার? ওয়ারিস দুই প্রকার। একটা হলো আসাবুল ফারায়েজ আর একটা কি আসাবাত। আসাবুল ফারায়েজ অর্থাৎ যাদের অংশ কোরআন কারীমের মধ্যে নির্দিষ্ট আছে। আসাবুল ফারায়েজ কাদেরকে বলে? সবাই উচ্চারণ করবেন, বলবেন, হ্যাঁ। আসাবুল ফারায়েজ হলো যাদের অংশ কোরআন কারীমে কি আছে? নির্ধারিত আছে, তারাই কি আসহাবুল ফারায়েজ। এই আসাবুল ফারায়েজ যারা, তাদেরকে জাবিল ফুরুজও বলে। কি বলে? জাবিল ফুরুজ। এরা মোট কত প্রকার আসহাবুল ফারায়েজ? মোট 12 প্রকার। কত প্রকার? 12 প্রকার। আর আসাবা কাকে বলে? আসহাবুল ফারায়েজের অংশ নেওয়ার পরে যদি অংশ বাকি থাকে, এই অংশ যারা পায়, আসাবুল ফারায়েজের অংশ নেওয়ার পরে, তাদেরকে অংশ দেওয়ার পরে বাকি অংশ যারা পায় তাদেরকে বলে আসাবা। আসাবা এক বচন কি? আসাবা। তাহলে এই যে আসহাবুল ফারায়েজ, এরা হলো মোট 12 প্রকার। 4 প্রকার পুরুষ, 8 জন নারী। 4 জন পুরুষ, 8 জন নারী। পুরুষ 4 জন। এক নম্বর হলো পিতা। এক নম্বর কি? পিতা। 2 নম্বর হলো দাদা। 3 নম্বর হলো স্বামী। 4 নম্বর হলো আখলি উম্মিন, মানে বৈপিত্রীয় ভাই। মা শরিক ভাই, মা এক বাপ ভিন্ন, এরকম ভাই। তাহলে পুরুষ কয় প্রকার? 4 প্রকার। সবাই মুখস্থ করে ফেলি, সহজ। পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। আখলি পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। সহজ না? এই তাদের অংশ কোরআন কারীমের মধ্যে নির্ধারিত আছে। সূরা নিসার আয়াতের মাধ্যমে বলছিলাম, 3টা আয়াতের মাধ্যমে পুরো ইলমে ফারায়েজ উল্লেখ করা হয়েছে। তো এখানে পিতার অংশ কি? 6 ভাগের 1 ভাগ যদি কি ছেলে মেয়ে থাকে মৃত ব্যক্তির। এরপরে সুদুস, মাল আসাবা পায় যদি ছেলে মেয়ে না থাকলে, ছেলে মেয়ে থাকলে। ছেলে থাকলে হলো সুদুস পায়, আর মেয়ে থাকলে বা ছেলের মেয়ে থাকলে সুদুস মাল আসাবা পায়, হ্যাঁ। আর ছেলে মেয়ে কেউ না থাকলে পায় আসাবা, মানে আসাবা বেশি পায় আরো, হ্যাঁ। এরকম ভাবে দাদা, দাদার এরকম অংশ পিতার মতোই আরো সুরত আছে। স্বামী, স্বামীর অংশ যদি স্ত্রী মারা যায়, তার যদি ছেলে বা সন্তান বা সন্তানের সন্তান না থাকে, তাহলে অর্ধেক পায়। আর যদি স্ত্রীর সন্তান বা সন্তানের সন্তান থাকে, তাহলে কি পায়? রুবু, 4 ভাগের 1 ভাগ পায়। এরকম মাসরিক ভাই, এরকম ভাবে প্রত্যেকের অংশ আছে। তাহলে আমরা এখানে শিখতেছি কয়টা? পুরুষ হলো 4 জন। পুরুষ কয়জন? 4 জন। পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। এরপরে নারী যারা, নারী হলো 8 প্রকার। নারী কয় প্রকার? 8 প্রকার। যেমন স্ত্রী, 1 নম্বর কি? স্ত্রী। 2 নম্বর হলো মেয়ে বা কন্যা। 3 নম্বর হলো মেয়ের কন্যা, বিনতুল ইবিন, মেয়ের কন্যা। এই যে স্ত্রী, স্ত্রী আবার যদি স্বামী মারা যায়, স্বামীর যদি ছেলের সন্তান থাকে, ছেলের সন্তান থাকে, তাহলে স্ত্রী পায়, থাকলে পায় 8 ভাগের 1 ভাগ সুমন, আর না থাকলে পায় 4 ভাগের 1 ভাগ রুবু। কন্যা, তাদের এরকম অবস্থা আছে। একজন যদি শুধু কন্যা থাকে আর কেউ না থাকে, তাহলে নিস অর্ধেক সম্পত্তি পায়। সুলুসান পায় যদি একাধিক কন্যা থাকে। আসাবা বিল গায়র, অন্যের সাথে কি আসাবা হয়, ছেলের সাথে যদি
ছেলে মানে মেয়ে মেয়ে ছেলের সাথে আসাবা যদি ছেলে থাকে মেয়ে থাকে মিলে, হ্যাঁ। তো এভাবে যে অংশগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে আমরা সংখ্যা আগে শিখতেছি। সেটা হলো কন্যা, স্ত্রী। প্রথম হলো স্ত্রী, 2 নম্বর হলো কন্যা, 3 নম্বর হলো ছেলের কন্যা, এই তিনজন, হ্যাঁ। বাকি তিনজন হইলো কি, বোন। বোন 3 প্রকার। 1 নম্বর হলো হাকিকি বোন, আপন বোন, অর্থাৎ পিতাও এক মাতাও এক, এটা হলো হাকিকি বোন। আর এটা হলো বাপ শরিক বোন, অর্থাৎ পিতা এক মা ভিন্ন, এটা হলো বাপ বাপ শরিক বোন, বৈমাত্রীয় বোন। আর এটা হলো মা শরিক বোন, সেটা কি, বৈপিত্রীয় বোন বলে বাংলায়। তো আখ লে উখত লে তাহলে এখানে আমরা 3 প্রকার বোন, হাকিকি বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন। তাহলে 6 জন হয়ে গেল, স্ত্রী, কন্যা, ছেলের কন্যা। হাকিকি বোন, আপন বোন, হাকিকি বোন কি আপন বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন, এই 6 জন। আর 2 জন কি, 2 জন হলো মা আর জাদ্দা। আর আর কি জাদ্দা মানে দাদি নানি। এই হলো কি 8 প্রকার। তাহলে কয় প্রকার হইলো সবাই মুখস্থ করে ফেলি। মোট হইলো 12 প্রকার। কত প্রকার? 4 প্রকার পুরুষ, 8 প্রকার নারী। 4 প্রকার পুরুষ কে কে কে? পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। আর 8 প্রকার নারী কারা কারা? প্রথম তো 3 জন স্ত্রী, কন্যা, ছেলের কন্যা। এরপরে 3 জন বোন, 3 বোন আর কি, হ্যাঁ। হাকি কি বোন, মা শরিক বোন, বাপ শরিক বোন। এরপরে হলো কি মা, আর এরপরে দাদি নানি, জাদ্দা, আল আল জাদ্দা। এই হলো মোট কত প্রকার? এই 8 প্রকার। এই 8 জনে এই কোরআন একাডেমি বর্ণিত অংশের কি হয়, মালিক হয়। এই জন্য এদেরকে আসহাবুল ফারায়েজ বলা হয়। কোরআন একাডেমি যে অংশগুলো আছে সেগুলো কি কি? সে অংশগুলো হলো নিসফ কি, 2 ভাগের 1 ভাগ, হ্যাঁ। নিসফ 2 ভাগের 1 ভাগ। রুবু 4 ভাগের 1 ভাগ। সুমুন 8 ভাগের 1 ভাগ। সবাই মুখস্থ করে ফেলি। নিসফ, রুবু, সুমুন, এটা হলো এক গ্রুপ, হ্যাঁ। একটা হলো সুলসান, মানে 3 ভাগের 2 ভাগ। সুলুস 3 ভাগের 1 ভাগ। সুদুস 6 ভাগের 1 ভাগ। তাহলে নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। নিসফ অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। রুবু 4 ভাগের 1 ভাগ। সুমুন 8 ভাগের 1 ভাগ। সুলুসান 3 ভাগের 2 ভাগ। সুলুস 3 ভাগের 1 ভাগ। সুদুস 6 ভাগের 1 ভাগ। সিরাজের মধ্যে আছে আলা তাজিফি ও তানসিফ, অর্ধেক হিসেবে, ডবল হিসেবে। যেমন নিসফ, এটা কি ডবল। কার ডবল? রুবুর ডবল। 2 ভাগের 1 ভাগ ডবল কার? 4 ভাগের 1 ভাগের। আবার রুবু ডবল কার? 8 ভাগের 1 ভাগের, সুমনের। এভাবে আর কি। আবার সুমন অর্ধেক রুবু, রুবু অর্ধেক নিসফের। এভাবে সুলুসান ডবল সুলুসের। 3 ভাগের 2 ভাগ ডবল 3 ভাগের 1 ভাগের। আবার 3 ভাগের 1 ভাগ ডবল 6 ভাগের 1 ভাগের, সুদুসের। অর্থাৎ সুলুসান ডবল সুলুসের, সুলুস ডবল সুদুসের। আবার সুদুস অর্ধেক, 6 ভাগের 1 ভাগ অর্ধেক 3 ভাগের 1 ভাগের। আবার 3 ভাগের 1 ভাগ অর্ধেক 6 ভাগের 2 ভাগের। এই হলো কি কোরআন কারীমের মধ্যে অংশ বর্ণিত আছে, যে কে কতটুকু পাইবে, যে এভাবেই পাইবে, এই হিসাব অনুযায়ী কোরআনে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন, এভাবে সে পাবে। তো
এই হলো আমাদের মোটামুটি এলমে ফারায়েজের আলোচনা। এবার আমি বলেছিলাম একটা সফটওয়্যার আছে সহজে বের করার জন্য, উত্তরাধিকার একটা সফটওয়্যার আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলেছিলাম। এই যে আমার এখানে আছে দেখেন, উপর থেকে দ্বিতীয় লাইন, বাম থেকে দ্বিতীয়টা। যে আমি চালু করলাম, এখানে সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মুসলিম পারিবারিক আইন যেটা আইয়ুব আইয়ুব খান করেছিল 1961 সালে, ওইখানে কিছু একটু ঝামেলা ছিল, শরীয়ত বিরোধী ছিল। সেটা হলো মৃত মৃত পুত্র, অর্থাৎ দাদা জীবিত আছে, দাদার ছেলে মারা গেছে কিন্তু নাতিরা আছে, তো ওই নাতিরা কি করে দাদার ছেলের সমান অংশ অংশ পায়, অর্থাৎ মৃত পুত্র কি পায়, অংশ পায়, এই অংশটা তার নাতিরা পায়। এটা এই উত্তরাধিকার আইনে আছে, এটা এখানে দেওয়া আছে। এতটুকু ছাড়া বাকিগুলো সব শরীয়ত সম্মত আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে লিখতে পারি কে কে আছে। যদি মনে করেন স্বামী মারা গেছে, তাহলে স্ত্রী আছে, স্ত্রী কতজন এখানে আছে, প্লাস মাইনাস করলে বাড়বে বা লেখাও যায়, যে লিখলাম একজন। পুত্র আছে কতজন, মনে করেন এই যে প্লাসে ক্লিক করলাম দুইজন। এই যে মৃত্যুপুত্র, মৃত্যুপুত্র আমাদের দরকার নাই। কন্যা, কন্যা আছে, ধরেন দুইজন আছে। মৃত কন্যা, এটা আমাদের দরকার নাই। পিতা আছে, মাতা আছে মৃত ব্যক্তির, হ্যাঁ। এই আর 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 তো অনেক কোনো আত্মীয় যারা যারা থাকতে পারে, এখানে সবার নাম আছে, ঠিক আছে। আপনার যেটা লাগে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আমি কি লিখলাম, স্ত্রী আছে, মানে স্বামী মারা গেছে তো স্ত্রী আছে, পুত্র আছে দুইজন, কন্যা আছে দুইজন, ওই ব্যক্তির পিতা আছে, মাতা আছে, বাস। আপনি চাইলে সহোদর ভাইও লিখতে পারেন, দিলাম। এখন নিচের অংশে দেখেন জমির পরিমাণ, এখানে আপনি লিখতে পারেন। জমি আছে মনে করেন 2 একর, 200 শতাংশ। টাকা, হ্যাঁ, টাকা আছে 5 লক্ষ টাকা। স্বর্ণ, স্বর্ণ আছে 50 ভরি। লিখলাম না, বাস, ওকে। এবার ফলাফলে ক্লিক করলে সবার অংশ বের হয়ে যাবে। ফলাফলে ক্লিক করলাম, দেখেন সব চলে আসছে। এখানে কে কে আছে উপরে লেখা আছে, নির্বাচিত আত্মীয় স্বজনের তালিকা: স্ত্রী, পুত্র এক, পুত্র দুই, মানে দুইজন পুত্র, কন্যা এক, কন্যা দুই, পিতা মাতা সহোদর ভাই। বিবরণ সম্পদের: জমির 200 শতাংশ, টাকা 5 লক্ষ, স্বর্ণ 50 ভরি। এই যেখানে একটা গ্রাফ আছে, হ্যাঁ, এই যে প্রত্যেকের কালার আলাদা, পুত্র তার কালার আলাদা, স্ত্রী তার কালার আলাদা। এই গ্রাফের মধ্যে, চিত্রের মধ্যে যেখানে তার যা যার কালার অনুযায়ী এখানে একটা কি চিত্র দেওয়া হয়েছে, হ্যাঁ, চিত্র দেওয়া হয়েছে। এখানে তার অংশগুলো লেখা আছে, কে কত অংশ পায়। স্ত্রী তার অংশ কি 0.125, অর্থাৎ কি 2 আনা। 2 আনা না, 0.125, 8 ভাগের 1 ভাগ পায় না স্ত্রী, ছেলে মেয়ে থাকলে। এই যে 8 ভাগের 1 ভাগ পাইছে, 2 আনা সমমান। এরকম ভাবে প্রত্যেক অংশ এখানে দেওয়া আছে, এখানে। এটা এবার এই যে এখানে সামনে লেখা আছে। এরপরে নিচে দেখেন হিসাবের ধাপগুলো কি। স্ত্রী 8 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। পিতা 6 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। মাতা 6 ভাগের 1 অংশ পায় যখন পুত্র, পুত্রের পুত্র বা দুই বা ততোধিক ভাই বোন পিতা থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। কন্যা ও পুত্র 2:1 ভাবে উত্তর এইভাবে পায়, হ্যাঁ। এবার দেখেন স্ত্রী, সে তো 2 আনা পাইলো, 8 ভাগের 1 ভাগ পাইলো, 16 আনার কি 2 আনা, 8 ভাগের 1 ভাগ মানে কি 8 × 2 = 16, 2 আনা। জমি পাইলো 25 শতাংশ। জমি বরাবর দেখেন, স্বর্ণ হইলো 6.5 ভরি, 6.5 ভরি। টাকা হইলো 62,000 টাকা, ঠিক আছে না, 62,500 টাকা। প্রত্যেক পুত্র, হ্যাঁ, সবার অংশ তো সমানই, 0.180 বা 1803, এটা অনুযায়ী সে জমি পাইবে 36 শতাংশ করে প্রত্যেক পুত্র। স্বর্ণ পাইবে 9 ভরি করে, 9.02। আর টাকা পাইবে 90,170 টাকা করে। প্রত্যেক কন্যা ছেলের অর্ধেক পায় নাকি, 18 অর্ধেক, যে 9 অংশের মধ্যে 9, তো জমি পাইবে 18 শতাংশ করে, দুইজনে 18 করে 36। টাকাও, স্বর্ণ পাইব 4, 4.5 করে, 4.51 ভরি। আর টাকা 45,000 করে। এরকম পিতা, পিতা পায় 6 ভাগের 1 ভাগ, 0.167। মাতা 6 ভাগের 1, 0.167। তাদের অংশ আলাদা আলাদা। তারা জমি পাবে 33 শতাংশ করে, 33.40। স্বর্ণ 8 ভরি করে, 8.35। টাকা পাবে 83,000 করে।
সহোদর ভাই একজন ছিল না, দিলাম না দেখার জন্য, বোঝার জন্য। সহোদর ভাই এখানে কি কিছুই পাবে না, কারণ এখানে ছেলে আছে মেয়ে আছে, এই জন্য সহোদর ভাই কিছুই পায় না। এই জন্য তার অংশ এখানে কি আছে, খালি আছে। এভাবে আমরা কি করতে পারি, উত্তরাধিকার এর ব্যবহার করে আমরা সহজেই এলমে ফারায়েদের অংশগুলো আমরা বের করতে পারি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে কিভাবে অংশ বের করা যায়, সেটা প্র্যাকটিস করলাম, আমরা কিভাবে বের করলাম দেখাইলাম। আরেকটা শিখলাম কি, এলমে ফারায়েদের কিছু আলোচনা। আর এলমে ফারায়েজ একটা অ্যাপ আছে, সেটার দ্বারা আমরা কিভাবে বের করতে পারি অংশ, সেগুলো। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই।